উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার একটি নিভৃত পল্লী, নাম তার চন্দনপুর। যখন ভোরের প্রথম রবিচ্ছটা দিগন্তরেখায় ফুটে উঠত, সেই আলোয় সবার আগে একটি দীর্ঘ ছায়া চোখে পড়ত। সেটি ছিল ঈশান ত্রিবেদীর, যে তার জীর্ণ সাইকেলটি নিয়ে গ্রামের জরাজীর্ণ পাঠশালার দিকে রওনা দিত। তার পিঠে ঝুলত তালিমারা এক ঝোলা, আর দু চোখে জ্বলত এক অদম্য জেদ, যা চরম দারিদ্র্যের কষাঘাত নেভাতে পারেনি। ঈশানের পিতার নাম ছিল রামশরণ। চন্দনপুর গ্রামে তাদের সম্বল বলতে ছিল মাত্র 1.5 বিঘা জমি। আকাশ থেকে বাড়িধারা নামলে ফসলের মুখ দেখা যেত, নইলে সবই অদৃষ্টের পরিহাস বলে মেনে নিতে হতো। তবে রামশরণ কখনো কপালকে মন্দ বলেননি। ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে তিনি লাঙল ধরতেন, সূর্যাস্তে ঘরে ফিরতেন এবং নিশিবেলায় সন্তানদের পাশে বসে যথাসাধ্য পাঠদানে মগ্ন হতেন। নিজে অক্ষরজানে পিছিয়ে থাকলেও তিনি মর্মে মর্মে উপলব্ধি করতেন যে শিক্ষাই হল সেই তুন যা তার সন্তানদের জীবন সংগ্রামের মোড় ঘুরিয়ে দিতে পারে। ঈশানের জননী ছিলেন রেবতী দেবী। রেবতী ছিলেন সেই ধৈর্যের প্রতিমূর্তি যিনি আপন অস্তিত্ব বিলীন করেছিলেন পরিবারের মঙ্গলাকাঙ্ক্ষায়। কাক ভোর থেকে গৃহস্থালির কাজ সামলে তিনি মাঠেও রামশরণের ঘাম মোছা দেন। কঠোর পরিশ্রমে তার করতলের রেখাগুলো অস্পষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু সেই রুক্ষ হাত যখন ঈশানের ললাট স্পর্শ করত, ঈশান যেন সারা ব্রহ্মাণ্ডের মমতা খুঁজে পেত। সংসারে ছিল চতুর্থ এক প্রাণ, ঈশানের অনুজা পারুল। পারুল একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। মেধায় সে দাদার চেয়ে কোনো অংশে কম ছিল না। 2 ভাই বোনের মধ্যে এক প্রচ্ছন্ন রেশারেশি চলত, কে বেশি রাত জেগে পড়তে পারে, কে আগে পরিবারের দৈন্য ঘুচিয়ে আনবে। তবে এই দ্বৈরথ ঈর্ষার ছিল না, এ ছিল স্নেহের এক পবিত্র পাল্লা, যা দুজনকে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছে দিতে চাইত। ঈশানের প্রাতিষ্ঠানিক ফলাফল দেখে যে কেউ থমকে যেত। প্রতিবার বার্ষিক পরীক্ষায় শীর্ষস্থান, প্রতিটি শিক্ষকের আদরের পাত্র ছিল সে। যখন সে মাধ্যমিক পরীক্ষায় গোটা রাজ্যে 5ম স্থান অধিকার করল, গ্রাম জুড়ে অকাল উৎসবের বাঁশি বাজল। রামশরণ সেদিন গ্রামের চণ্ডীমণ্ডপে সমাবেত বৃদ্ধদের বাতাসা বিলিয়েছিলেন। তার নয়নকোণে যে অশ্রু জমেছিল তা কেবল আনন্দের নয়, তা ছিল এক গভীর প্রতীক্ষার যে তার সন্তান একদিন দিগ্বিজয়ী হবে। উচ্চ মাধ্যমিকে ঈশান যখন 95% মাইল ফলক স্পর্শ করল, একদিন নিশিভোজের পর রামশরণ তাকে নিরিবিলিতে ডাকলেন। ঈশান বাবা, তোমার সাথে একটা জরুরি কথা আছে। ঈশান দেখল তার পিতার দৃষ্টিতে আজ নতুন এক দীপ্তি, এক অনন্য সংকল্প। বাবা বলুন, কি আদেশ? বাছা, তোমার মেধা ও পরিশ্রম বলছে তোমার গন্তব্য অনেক উঁচুতে। আমি চাই তুমি প্রয়াগরাজ যাও, সেখানে সিভিল সার্ভিসের প্রস্তুতি নাও এবং প্রশাসনিক কর্তা হয়ে আমাদের বংশের ও গ্রামের মুখ উজ্জ্বল করো। ঈশান ক্ষণকাল নিস্তব্ধ হয়ে রইল। এই সুপ্ত বাসনা তার হৃদয়ে বহু আগে থেকেই লালিত ছিল, কিন্তু সে মৌন থাকত, কারণ সে জানত শহরের অট্টালিকায় পড়াশোনা করা কতটা ব্যয়সাধ্য। সেই বিপুল অর্থ আসবে কোথা থেকে? রামশরণ যেন তার অন্তরের সংঘাত টের পেলেন। বিত্তের অভাব তোমার গতিরোধ করবে না, আমরা কোনো না কোনো পথ বের করবই। তুমি শুধু বলো, তুমি প্রস্তুত তো? ঈশানের চোখ ভিজে এলো। সে বিনম্রভাবে মাথা ঝোঁকালো, তারপর দৃঢ় কণ্ঠে বলল, বাবা, আমি যাব, আর কথা দিচ্ছি বিফল হয়ে ফিরব না। সেই রাতে ঈশানের চোখে ঘুম ছিল না। সে দাওয়ায় শুয়ে নক্ষত্রদের দিকে চেয়ে রইল। প্রতিটি তারা যেন এক একটি সফলতার প্রতীক, দূরবর্তী কিন্তু নাগালের বাইরে নয়। ঈশানের স্নাতক ডিগ্রিও কৃতিত্বের সাথে শেষ হল। এর পরের কয়েকদিন যা ঘটেছিল তা ঈশান জানত না, কিন্তু পারুল সব দেখেছিল। রেবতী দেবী একদিন গোপনে শহরে গিয়েছিলেন। তার বিয়ের যৌতুকে পাওয়া সেই স্মৃতিবিজড়িত সোনার কঙ্কনগুলো যা তার মা দিয়েছিলেন, সেগুলো তিনি নিয়ে গিয়েছিলেন। স্বর্ণকারের দোকানে গিয়ে তিনি ওগুলো হাত বদল করে এলেন। পারুল যখন সত্য জানতে পারল, সে মাকে প্রশ্ন করল। রেবতী শুধু স্নিগ্ধ হাসলেন। মাগো, এই অলঙ্কার কেবল আমার কবজি সাজাত, কিন্তু ঈশানের বিদ্যা আমাদের সমগ্র গোষ্ঠীকে অলঙ্কৃত করবে। এই সৌদায় লোকসান কোথায়? পারুল সেদিন মাকে জাপটে ধরে অঝরে কেঁদেছিল। শহরে রওনা হওয়ার আগের দিন রামশরণ খুব ভোরে উঠলেন। খেতে গিয়ে এক মুঠো মাটি হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর গৃহে ফিরে ঈশানকে আহ্বান করলেন। তিনি একটি কাপড়ে মোড়ানো কিছু ঈশানের হাতে তুলে দিলেন। ঈশান খুলে দেখল ভেতরে কিছু নোটের বান্ডিল। বাবা, এসব কেন? সঞ্চয় করেছিলাম বাবা, চরম বিপদের জন্য। কিন্তু তোমার শিক্ষার চেয়ে বড় প্রয়োজন আর কি হতে পারে? এগুলো সম্বল করে এগিয়ে চলো। ঈশানের কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। সে সশ্রদ্ধায় পিতার চরণে লীন হল।
রামশরণ তাকে আলিঙ্গন করলেন। সেই মুহূর্তে যে কথোপকথন হল তা ভাষার অতীত, তা ছিল স্পন্দনের, তা ছিল নিঃশ্বাসের। সেই ঘাম আর মাটির ঘ্রাণ ঈশানের অস্তিত্বে মিশে গেল। যখন বাসস্ট্যান্ডে ঈশান বাসে উঠল, সে জানলার কাঁচ দিয়ে দেখল রামশরণ হাত নাড়ছেন। রেবতীর আঁচল ভিজে সিক্ত, আর পারুল উচ্চস্বরে বলছে, দাদা, জয়ী হয়ে ফিরো। ঈশান হাত নেড়ে বিদায় জানাল। বাসের চাকা ঘুরতে শুরু করল। প্রয়াগরাজ পৌঁছনোটা ছিল এক সাংস্কৃতিক অভিঘাত। গ্রামে বসে সে যা ভেবেছিল আর শহরের কর্কশ বাস্তবতা, দুটোর ব্যবধান ছিল দুস্তর। বিশাল সব অট্টালিমা, উন্মাদের মতো গতি, ভিড় আর শোরগোল। প্রথম দিন সে শুধু দিগ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াল। সে সিভিল লাইন্সের কাছে একটি ছোট প্রকোষ্ঠ ভাড়া নিল। ঘরটি এতই সংকীর্ণ ছিল যে একটি খাট আর টেবিল পাতলে নড়াচড়ার জায়গা থাকত না। কিন্তু ঈশান ওসব থোড়াই কেয়ার করত। সে দেওয়ালের গায়ে একটি সাদা কাগজ ছেঁটে গেল, যাতে লেখা ছিল, পিতার নয়ন জলের মূল্য আমাকে চুকোতেই হবে। সেই বাক্যটিই হয়ে উঠল তার বেঁচে থাকার রসদ। কোচিংয়ের প্রথম দিনটা ছিল অদ্ভুত। শ্রেণীকক্ষে কত শত ছাত্রছাত্রী। বিভিন্ন প্রদেশ থেকে এসেছে তারা। কেউ লখনউয়ের, কেউ কানপুরের, কেউ পাটনার। তাদের পারিপাট্য ছিল ভিন্ন, বাচনভঙ্গি ছিল মার্জিত। ঈশানের হাতে ছিল একটি সাধারণ খাতা আর সস্তার পেন। সে মিতভাষী ছিল, শুধু একাগ্রচিত্তে শুনত আর টুকে নিত। কিন্তু যেদিন শিক্ষক প্রথম কোনো জটিল প্রশ্ন করলেন, ঈশানের হাত সবার আগে আকাশে উঠল, এবং তার উত্তর ছিল অভ্রান্ত। সেদিন থেকেই সবাই বুঝল, এই নতুবাগত তরুণটি সাধারণ নয়। রমনপ্রীত তার প্রথম শহীদ হল। রমনপ্রীত পাঞ্জাব থেকে আসা এক হাসি খুশি যুবক। সে বন্ধুত্বের হাত বাড়াল, আর ঈশান তা সানন্দে গ্রহণ করল। তবে সেই দিনটি ঈশানের জীবনে কেবল বন্ধুত্বের ডালি নিয়ে আসেনি। সেদিন কোনো এক সহপাঠীর জন্মদিন ছিল। ক্লাসের এক কোণে হইচই চলছিল, খুশির জোয়ার বইছিল। একটি ছোট কেক আনা হয়েছিল। ঈশান যখন পড়ায় মগ্ন, তখনই এক সুমধুর স্বরে সে চমকে উঠল, এই নাও, মিষ্টি মুখ করো। ঈশান চোখ তুলল। সামনে এক অনন্যা যুবতী, তার হাতে কেকের এক টুকরো। সে সেটি ঈশানের দিকে বাড়িয়ে ধরেছে। তার চোখের মণি ছিল পিঙ্গল বর্ণের, যাতে এক গভীর রহস্য লুকিয়েছিল। ওষ্ঠাধরে ছিল শান্ত স্মিত হাসি। ঈশান অজান্তেই হাত বাড়িয়ে কেকটি নিল, কিন্তু তার চোখের পলক পড়ছিল না। মেয়েটি ছিল অনন্যা শ্রীবাস্তব। তখন ঈশান পরিচয় জানত না, কিন্তু সেই এক লহমায় যেন কোনো বিবর্তনের সূচনা হল। তার মনে হল কেউ যেন তার নিভৃত অন্তরে এক কম্পন সৃষ্টি করেছে। এমন এক ব্যাকুলতা যা অপরিচিত হলেও খুব আপন মনে হল, যেন তা চিরকাল অবদমিত ছিল, আজ মুক্তি পেল। অনন্যা মুহূর্তকাল থমকে দেখল ঈশান বিমুগ্ধ হয়ে তাকে দেখছে। তার ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে উঠল। আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে না? সে পরিহাস করে বলল। ঈশানের তন্দ্রা ভাঙল, লজ্জিত হয়ে বলল, হ্যাঁ নিশ্চয়ই, আপনাকে জন্মদিনের অনেক অভিনন্দন। অনন্যা হাসি মুখে সখীদের ভিড়ে হারিয়ে গেল। ঈশান ওভাবেই স্তব্ধ হয়ে বসে রইল। হাতে কেক থাকলেও সে খেতে ভুলে গেল। পরে রমনপ্রীত এসে খোঁচা দিল, কি ব্যাপার হে, কোথায় হারিয়ে গেলে? ঈশান শুধালো, উনি কে? রমনপ্রীত দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই, ও অনন্যা, এখানকার বিত্তশালী ও প্রভাবশালী পরিবারের কন্যা। মানে? ওর পিতা ফিনান্স সেক্রেটারি। ক্ষমতার দাপটে তারা ধরাকে সরা জ্ঞান করেন। অনন্যার কাছে ইউপিএসসি কেবল একটা পারিবারিক ঐতিহ্য, নেশা নয়। ওদের ঘরে প্রজন্মের পর প্রজন্ম আইএএস আর আইপিএস বেরোচ্ছে। ঈশান দূর থেকে একবার অনন্যাকে দেখল, তারপর বইয়ের পাতায় মনোযোগ ফেরাল। মনে মনে বলল, কোথায় রাজপুত্তুর আর কোথায় কোটালের পুত? এ কেবল অলিক কল্পনা। কিন্তু হৃদয়ের গতিবিধি কি আর যুক্তিতে চলে? সেদিন যে অঙ্কুর জন্মেছিল তা মহীরুহ হওয়ার পথে পা বাড়াল। শহরের দিনগুলো বড্ড দ্রুত ধাবিত হয়। যারা এখানে আকাঙ্ক্ষা নিয়ে আসে তাদের কাছে সময় এক প্রহেলিকা। কখনো মনে হয় ঝড়ের গতিতে ছুটছে, কখনো আবার স্থবির। ঈশানের প্রাথমিক মাসগুলো ছিল এক কঠিন অগ্নিপরীক্ষা। প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে সে শয্যা ত্যাগ করত। এক গ্লাস জল পান করে টেবিলে বসত। তার খাতার পৃষ্ঠাগুলো দ্রুত ভরাট হয়ে যেত। ইতিহাস, সমাজতত্ত্ব, বিজ্ঞান, অর্থনীতি, প্রতিটি শাস্ত্র সে এমনভাবে আত্মস্থ করত যেন তা তার রক্তে মিশে যাচ্ছে। মুখস্থ নয়, সে অনুধাবনে বিশ্বাসী ছিল। কোচিং সেন্টারে তার এক অনন্য সম্মান তৈরি হচ্ছিল। যখনই কোনো দুষ্পাচ্য প্রশ্ন আসত, ঈশানের বিশ্লেষণ হতো সবচেয়ে ধারালো।
বাকিরা তাকে ঈর্ষা ও বিস্ময় মেশানো দৃষ্টিতে দেখত। কিন্তু ঈশানের দুনিয়া ছিল রমনপ্রীত আর বইয়ের পাতায় সীমাবদ্ধ। রমনপ্রীত ছিল খাঁটি সোনা। সে বুঝত ঈশানের কাঁধে বইয়ের ভার নয়, এক ক্লিষ্ট পরিবারের প্রত্যাশা চেপে আছে। তাই সে অহেতুক আড্ডায় তাকে ডাকত না। একদিন রমনপ্রীত ফিসফিস করে বলল, দোস্ত, অনন্যার সাথে আলাপ জমিয়েছ? ঈশান নিচু স্বরে বলল, এখনও সুযোগ হয়নি। কেন? আমি এখানে সিদ্ধি লাভ করতে এসেছি, প্রণয় মুছতে নয়। রমনপ্রীত হো হো করে হাসল। তোর মুখ যা বলছে, চোখ তার উল্টো সাক্ষ্য দিচ্ছে। ঈশান নিরুত্তর। কিন্তু রমনপ্রীত ভুল ছিল না। ঈশান আর চোখে অনন্যাকে লক্ষ্য করত। প্রতিটি ক্লাসে তার দৃষ্টি অন্তত একবার সেই কোণটিতে যেত যেখানে অনন্যা বসত। সে কখনো বাতায়নের পাশে বসত, কখনো বা প্রথম সারিতে। তার কাছে দামি কলম আর পরিপাটি ডায়েরি থাকত। সে মেধাবী ছিল, কিন্তু ঈশানের চোখে যে ক্ষিপ্রতা আর বেঁচে থাকার লড়াইয়ের আগুন ছিল, তা অনন্যার মধ্যে ছিল না। এই ব্যবধান ঈশানকে প্রতিনিয়ত মনে করিয়ে দিত যে তাদের পৃথিবী মেরুপ্রদেশীয় দূরত্বের। সে নিজেকে সংযত করত, কিন্তু মন কি আর শাসনে থাকে? সেই মাসে কোচিংয়ে প্রথম মেধা যাচাই পরীক্ষা ছিল। ঘোষণার সাথে সাথে সারা চত্বরে আলোড়ন শুরু হলো। সবাই জানত এটাই আসল যুদ্ধের মহড়া। ঈশান নিজেকে কক্ষবন্দী করে ফেলল। টানা 3 রাত্রি সে নিদ্রা ত্যাগ করল। চোখের নিচে কালো দাগ স্পষ্ট হল, কিন্তু মেধার তীক্ষ্ণতা বাড়ল শতগুণ। পরীক্ষার দিন এলো। ঈশান প্রশ্নপত্র হাতে নিয়ে এক বুক শ্বাস টেনে কলম ধরল। তার মস্তিষ্ক ছিল স্বচ্ছ দর্পণের মতো। কলম চলল অবিরাম। যখন মেধা তালিকা প্রকাশিত হল, কোচিং কর্তৃপক্ষ চমকে গেল। ঈশান ত্রিবেদী প্রথম। 4 দিক থেকে করতালির জোয়ার এলো। সবাই তাকে অভিনন্দন জানাতে ব্যস্ত। তখনই জটলা চিরে এক স্নিগ্ধ কণ্ঠস্বর এলো, অনেক শুভকামনা ঈশান। ঈশান দেখল সামনে অনন্যা। তার হাসিতে আজ কোনো আভিজাত্যের দম্ভ ছিল না, ছিল নিখাদ শ্রদ্ধা। ঈশান বিমূঢ় হয়ে বলল, ধন্যবাদ অনন্যা। অনন্যা তার চোখের দিকে তাকাল। সেই এক জ্যোতি, সেই অগাধ গভীরতা, যা সে প্রথম দিন প্রত্যক্ষ করেছিল। সাধারণ পোশাকের আড়ালে এমন এক ব্যক্তিত্ব সে আগে দেখেনি। ভিড়ের চাপে অনন্যা চলে গেল, কিন্তু পরিবেশ বদলে গেল চিরতরে। পরের সপ্তাহে পাঠাগারে ঈশান গভীর পাঠে মগ্ন। হঠাৎ পাশের কেদারাটি টেনে কেউ বসল। দেখল অনন্যা। আমি কি বসতে পারি? নিশ্চয়ই। কিছুক্ষণ স্তব্ধতা। তারপর অনন্যা প্রশ্ন করল, এত একাগ্রতা পাও কোথায়? দেখি তো সবার আগে আসো আর শেষে যাও। ঈশান শান্ত গলায় বলল, যখন কোনো অভাব জীবনের অপরিহার্য অঙ্গ হয়, তখন একাগ্রতা আপন থেকেই আসে। অনন্যা শুধল, তোমার অভাবটা কিসের? ঈশান একটু ভেবে বলল, আমার মা তার বিয়ের কঙ্কন বেচে আমার মাইনে জুগিয়েছেন। আমার বাবা রোদে পুড়ে মাটি খুঁড়ে আমার স্বপ্ন বুনছেন। তাদের জন্যই এই লড়াই। অনন্যা নির্বাক হয়ে গেল। আভিজাত্যের বৃত্তে এমন গল্প সে শোনেনি। তার কাছে সিভিল সার্ভিস ছিল এক আভিজাত্যের তকমা, কিন্তু ঈশানের কাছে তা ছিল অস্তিত্বের লড়াই। এরপর থেকে দুজনের কথোপকথন নিয়মিত হতে শুরু করল। কখনো পাঠাগারে, কখনো বাইরের বারান্দায়, আবার কখনো সামান্য চায়ের দোকানে। অনন্যা অনুভব করল ঈশান কেবল পুঁথিগত পণ্ডিত নয়, সে জীবনের দর্শন জানে। আর ঈশান বুঝল অনন্যা ততটাও দুষ্প্রাপ্য নয় যতটা সে ভেবেছিল। সেও এক নিজস্ব নিঃসঙ্গতা আর পারিবারিক প্রত্যাশার চাপে বন্দী। অনন্যা একদিন স্বীকার করল, আমি জানি না কেন আমি এই পথে হাঁটছি, হয়তো পরিবারের চাপে। তাহলে নিজের ইচ্ছা কি? অনন্যা থামল। কখনো ভাবিনি। ভাবুন, কারণ যেখানে আবেগ থাকে না, সেখানে দীর্ঘ পথ চলা অসম্ভব। অনন্যা মুগ্ধ হয়ে তাকে দেখল। দুজনের অজান্তেই এক অদৃশ্য বন্ধন তৈরি হচ্ছিল, যাকে কোনো নাম দেওয়া হয়নি, কিন্তু তা ছিল প্রবল। এরই মাঝে এলো এক অশুভ সংকেত। একদিন সকালে রমনপ্রীতের ফোনে ঈশানের জন্য খবর এলো, দোস্ত, বাড়ি থেকে জরুরি খবর এসেছে। ঈশানের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে সেই মুহূর্তেই বাসে উঠল। সারা রাত জানলার বাইরে কেবল অন্ধকার আর মনে কুড়াকের হাহাকার। সে শুধু প্রার্থনা করছিল বাবা যেন তাকে ছেড়ে না যান। গ্রামে পৌঁছাতে রোদ উঠল। হাসপাতালে রামশরণ ক্লিষ্ট অবস্থায় শায়িত ছিলেন, কিন্তু ঈশানকে দেখামাত্র তার ম্লান মুখে হাসি ফুটল। এসেছিস বাছা? বাবা? ঈশান তার হাত চেপে ধরল। চিকিৎসক জানালেন কড়া বিশ্রাম প্রয়োজন, অন্তত 3 মাস মাঠে যাওয়া বারণ।
প্রচুর ওষুধের খরচ। ঈশানের সামনে এক নিদারুণ বাস্তবতা। সংসারে টাকা নেই, কঙ্কন বিক্রি হয়ে গেছে, ওষুধ, হাসপাতাল, সংসার আর সামনের কিস্তির ফি কোথা থেকে আসবে? ঈশান গ্রামেই থেকে গেল। 2 সপ্তাহ কাটল সেবা আর দুশ্চিন্তায়। সে জানত কোচিংয়ের কিস্তির সময় পেরিয়ে যাচ্ছে। একদিন বিকেলের পড়ন্ত রোদে সে মাঠের ধারে একা বসেছিল। ফসলহীন জমিটা যেন তার বর্তমান জীবনের আয়না। সে পকেট থেকে সেই জীর্ণ কাগজটি বের করল, যাতে লেখা ছিল, পিতার নয়নজলের মূল্য আমাকে চুকোতেই হবে। সে অঝরে কেঁদে ফেলল। এই প্রথম সে ভেঙে পড়ল, কিন্তু পরক্ষণেই চোখের জল মুছে বলল, না, এখন হার মানার সময় নয়। 15 দিন পর সে প্রয়াগরাজ ফিরে এলো, কিন্তু কোচিং ম্যানেজারের কাছে কিস্তির কথা বলতে গিয়ে তার মাথা নিচু হয়ে গেল। সে সত্য গোপন করল না। ম্যানেজার সৌজন্য দেখিয়েও বললেন, ঈশান, আমাদেরও সীমাবদ্ধতা আছে, অর্থ ছাড়া আমরা নিরুপায়। ঈশান বিধ্বস্ত অবস্থায় বাইরে এলো। তপ্ত রোদে দিল্লির মতো প্রয়াগরাজও যেন তাকে গ্রাস করতে চাইল। এমন সময় পেছন থেকে ডাক এলো, ঈশান। দেখল অনন্যা। সে সব শুনেছে। আমি ভেতরেই ছিলাম, সব শুনেছি। ঈশান লজ্জিত হল। অনন্যা, এটা আমার দায়, আমি সামলাব। কিভাবে সামলাবে? ঈশান নীরব। শোনো ঈশান, তুমি এভাবে মাঝপথে হার মানতে পারো না। তোমার পরিশ্রম আর তোমার মায়ের ত্যাগের অমর্যাদা হবে। আমি তোমার ফি জমা দিচ্ছি। ঈশান তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করল, না, এটা সম্ভব নয়, আমি করুণার পাত্র হতে আসিনি। অনন্যা দৃঢ় স্বরে বলল, এটা করুণা নয়, এক বন্ধুর বিশ্বাস। আর তোমার এই মিথ্যে অহংকার যদি তোমার স্বপ্নের পথে বাধা হয়, তবে তুমি আদর্শ প্রশাসক হতে পারবে না। ঈশানের 2 চোখ ভিজে এলো। অনন্যার কথায় এক অকাট্য যুক্তি ছিল। এ ঋণ আমি শোধ করব কিভাবে? যখন জেলাশাসক হবে তখন না হয় শোধ দিও। ঈশান আকাশের দিকে চাইল। তার মনে পড়ল মায়ের হাত, বাবার স্বপ্ন আর পারুলের আশা। সে অনন্যার দিকে তাকালো। ঠিক আছে, তবে এটা ঋণ হিসেবেই নিলাম। অনন্যা হাসল। সেই দিন থেকে ঈশানের সংকল্প দ্বিগুণ হল। প্রয়াগরাজে শীতের কুয়াশা ঘনীভূত হচ্ছিল। চায়ের দোকানে ধোঁয়া উড়ত, মানুষ শীতে কাঁপত। কিন্তু ঈশান ছিল তপ্ত আগুনের মতো। সে পড়াশোনায় এমনভাবে নিমগ্ন হল যে সময় আর স্থানের জ্ঞান বিলুপ্ত হল। অনন্যা গোপনে তার ফি মিটিয়ে দিয়েছিল। কেউ জানত না। রমনপ্রীতকেও ঈশান বলল যে বাড়ি থেকে টাকার ব্যবস্থা হয়েছে। কিন্তু ঈশানের অন্তরে এক ঝড় বইছিল। সে জানত অনন্যার এই ত্যাগ কেবল বন্ধুত্বের সীমানায় আবদ্ধ নয়। আর সেই নিজেও অনন্যাকে কেবল কৃতজ্ঞতার চোখে দেখতে পারছিল না। কিন্তু সে নিজেকে সংযত রাখল। আগে স্বপ্ন পূরণ, তারপর অন্য কিছু। পাঠাগার, নোটস আর একাগ্রতা, এই ছিল তার ত্রয়ী। অনন্যা আর ঈশানের সম্পর্ক ছিল মৌন সমঝোতার মতো। লাইব্রেরিতে এক আসনে বসা, মাঝে মাঝে এক ভাঁড় চা। একদিন অনন্যা শুধল, তোমার ভয় লাগে না ঈশান? কিসের? যদি এত কিছুর পর না হয়? ঈশান বই সরিয়ে বলল, ভয়কে প্রশ্রয় দিলে পরিশ্রম ম্লান হয়ে যায়। তাই ভয়কে এক কোণে বন্দি করে বাকিটা পরিশ্রমে ভরে দিয়েছি। অনন্যা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সেই নীরবতা ছিল বাংময়। হঠাৎ একদিন কোচিংয়ে এক বিশেষ মক টেস্টের ঘোষণা হলো। প্রধান শিক্ষক জানালেন, আগামী মাসে এক 30 স্তরীয় পরীক্ষা হবে, লিখিত, প্রবন্ধ আর সাক্ষাৎকার। আর বিজয়ীদের পুরস্কার দেবেন খোদ ফিনান্স সেক্রেটারি শ্রী বিজয় শ্রীবাস্তব মহাশয়। পুরো ক্লাসে গুঞ্জন উঠল। ঈশান জানত এই বিজয় শ্রীবাস্তবই অনন্যার পিতা। সে অনন্যার দিকে তাকালো। অনন্যার মুখ ম্লান ছিল। পরে সে বলল, বাবা এখানে আসছেন শুনে আমি অস্বস্তিতে আছি। আমি চাই না লোকে আমাকে আমার বাবার পরিচয় জানুক। ঈশান তাকে সাহস জোগাল, তাহলে এই পরীক্ষায় নিজেকে এমনভাবে প্রমাণ করো যাতে লোকে তোমার মেধা চেনে। ঈশান পরীক্ষার প্রস্তুতিতে জীবন বাজি রাখল। সে জানত সাক্ষাৎকার হবে ব্যক্তিত্বের পরীক্ষা। সে আয়নার সামনে দাঁড়িয়ে মহড়া দিত, রমনপ্রীত তার ইন্টারভিউ নিত। পরীক্ষার দিন ঈশান লিখিত ও প্রবন্ধ স্তরে অভূতপূর্ব নৈপুণ্য দেখাল। তার প্রবন্ধের বিষয় ছিল একজন আদর্শ প্রশাসকের সবচেয়ে বড় গুণ। ঈশান লিখেছিল, আদর্শ প্রশাসক তিনি যিনি ফাইল দেখার আগে মানুষের চোখের ভাষা পড়তে পারেন।
সাক্ষাৎকারের দিন এলো। বোর্ডে 3 জন গম্ভীর ব্যক্তিত্ব, মাঝখানে বিজয় শ্রীবাস্তব। তার দৃষ্টি ছিল শানিত। তিনি প্রশ্ন করলেন, কেন মনে হয় তুমি একজন সফল সিভিল সার্ভেন্ট হতে পারবে? ঈশান সোজা চোখে তাকিয়ে বলল, স্যার, কারণ আমি পুঁথির বিদ্যা নয়, বাস্তবের কঠোরতা থেকে এসেছি। আমি জানি এক ফোঁটা জলের মূল্য আর এক টুকরো রুটির জন্য সংগ্রামের মানে। যে নিচ থেকে উঠে আসে সে মাটির কান্না ভালো বোঝে। শ্রীবাস্তবের চোখের পাতা একবার কেঁপে উঠল। সাক্ষাৎকার চলল দীর্ঘ সময়। ঈশান কোনো কৃত্রিমতা দেখায়নি, কোনো তোষামত করেনি। বেরোনোর সময় শ্রীবাস্তব শুধালেন, বাড়ি কোথায়? সোনভদ্রের চন্দনপুর গ্রাম থেকে এসেছি স্যার। তিনি মাথা নাড়লেন। তার অভিব্যক্তিতে ছিল এক গভীর রহস্য। ফলাফল বেরোলে দেখা গেল ঈশান আবারও শীর্ষে। পুরস্কার নেওয়ার সময় বিজয় শ্রীবাস্তব তার হাত ধরে নিচু স্বরে বললেন, তোমার মতো মেরুদণ্ডী যুবক আজ বিরল, এগিয়ে যাও। ঈশান রোমাঞ্চিতা হল, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। সন্ধ্যায় অনন্যাকে বিমর্ষ দেখা গেল। সে জানালো, বাবা আমাদের একসাথে কথা বলতে দেখেছেন, তিনি তোমার পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। ঈশান স্তব্ধ হয়ে রইল। বিজয় শ্রীবাস্তব সেই রাতে অনন্যাকে শাসন করলেন। তার মনে এক সন্দেহ বাসা বাঁধল। এই সাধারণ কৃষক পুত্র কি তার মেয়ের মাধ্যমে নিজের উচ্চাকাঙ্ক্ষী পথ প্রশস্ত করতে চাইছে? তিনি অনন্যাকে কড়া নির্দেশ দিলেন ঈশানের থেকে দূরে থাকতে। কিন্তু অনন্যা দমে যায়নি। আর অন্যদিকে ঈশান কিছুই জানত না। সে তার প্রকোষ্ঠে বসে ডায়েরিতে নতুন এক প্রতিজ্ঞা লিখল, পরিশ্রম কখনো বঞ্চনা করে না, সত্যের জয় অবধারিত। সে জানত না সামনে এক বিশাল ঝড় আসছে, যা তার সব ওলটপালট করে দিতে পারে। প্রয়াগরাজে বসন্তের বাতাস বইতে শুরু করেছিল। পলাশ ফুলের রাঙা হাসি দেখা দিচ্ছিল গাছে গাছে। কিন্তু ঈশানের জীবনে এই বসন্ত এক নতুন ঝঞ্ঝার পূর্বাভাস দিচ্ছিল। বাইরে সব শান্ত মনে হলেও ভেতরে আগ্নেয়গিরির উত্তাপ ছিল। ঈশান আর সায়ন্তনের আড্ডা জমেছিল মোড়ের মাথার সেই পুরনো কেবিনে। কিন্তু বাতাসের গুমোট ভাবটা ঈশানকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। কয়েক সপ্তাহ ধরে তন্নির আচরণে এক অদ্ভুত দূরত্ব তৈরি হয়েছে। আগে তারা লাইব্রেরির কোনায় বসে ঘণ্টার পর ঘণ্টা নোট আদান প্রদান করত। এখন সে ছায়াটুকুও মারায় না। কোচিং শেষ হতেই সে ভিড়ের সুযোগ নিয়ে দ্রুত মিলিয়ে যায়। সায়ন্তন একবার সাহস করে জিজ্ঞেস করেছিল। তন্নি শুধু ম্লান হেসে বলেছিল যে সব স্বাভাবিক। ঈশান জানত এই স্বাভাবিক শব্দের আড়ালে বড় কোনো ঝড় লুকানো আছে। সায়ন্তন একদিন কাঁধে হাত রেখে বলল, কিরে দোস্ত, তন্নি ইদানিং তোকে এড়িয়ে চলছে কেন? ঈশান দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না রে, কিন্তু ওর অবচেতন মন জানত উত্তরটা। এক পড়ন্ত বিকেলে তন্নির একটি বার্তা এলো। তাতে লেখা ছিল, কাল ভোরে স্টাডি সেন্টারের পেছনের পার্কে এসো, জরুরি আলাপ আছে। ঈশানের 2 চোখের পাতা এক হয়নি। পরদিন খুব সকালে সে নির্দিষ্ট স্থানে পৌঁছাল। তন্নি এলো। ওর চোখের নিচে কালি জমেছে। দেখে মনে হচ্ছিল সেও নির্গুম রাত কাটিয়েছে। কি সমস্যা তন্নি? তন্নি চারপাশটা একবার দেখে নিল। তারপর ভাঙা গলায় বলল, বাবা সব জেনে গেছেন। ঈশান পাথরের মতো দাঁড়িয়ে রইল। তিনি যখন সরাসরি প্রশ্ন করলেন, আমি লুকোতে পারিনি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তোমার সাথে যেন কোনো সম্পর্ক না রাখি। কেন এমন কঠোর সিদ্ধান্ত? তন্নির চোখের জল বাঁধ মানল না। তিনি বিশ্বাস করেন তুমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সাথে মিশেছ। তার মতে তুমি তার পদমর্যাদা আর পরিচিতিকে ব্যবহার করতে চাও। ঈশানের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মুহূর্তের জন্য মনে হলো তার পায়ের তলার শক্ত জমিন যেন আলগা হয়ে যাচ্ছে। যে ঈশান কোনোদিন অভাবের কথা কাউকে বলেনি, যে তন্নির সাহায্য নিতেও কুণ্ঠাবোধ করত, যে নিজের অস্তিত্বকে তিল তিল করে গড়েছে শুধু পরিশ্রমের জোরে, সেই ঈশানের আত্মসম্মানে আজ কলঙ্ক লেপন করা হলো। ওর চোয়াল শক্ত হয়ে এলো, কিন্তু সে মেজাজ হারালো না। তন্নি, তুমি তো জানো এটা ডাহা মিথ্যা। হ্যাঁ, আমি বিশ্বাস করি ঈশান, কিন্তু শুধু সেটা কি যথেষ্ট? তিনি আমার অভিভাবক এবং অনেক প্রভাবশালী মানুষ। তিনি যদি একগুঁয়ে হয়ে ওঠেন তাহলে কি? তন্নি তার চোখের দিকে তাকালো। তাহলে তিনি তোমার কেরিয়ার ধ্বংস করে দিতে পারেন। ঈশান একটা ঠান্ডা শ্বাস নিল। তন্নি, আমার চলার পথ শুরু থেকেই খুব বন্ধুর। একে আরও কঠিন করার ক্ষমতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারও নেই। তন্নির ঠোঁটে বিষণ্ণ হাসি ফুটে উঠল। ঈশান, আমি একটা জিনিস জানতে চাই। হ্যাঁ বলো।
যদি আমার বাবা কোনোদিন মেনে না নেন, যদি সারা জীবন এই দেওয়াল তুলে রাখেন, তবে তুমি কি করবে? ঈশান অবিচল চোখে তাকালো। আমি আমার লক্ষ্যে স্থির থাকব, পড়াশোনা করব, লড়ব, যোগ্য হয়ে দেখাব। যদি কোনোদিন নিজেকে প্রমাণ করতে পারি, তবে পুনরায় তার আশীর্বাদ চাইব। যদি তখনও তিনি ফিরিয়ে দেন, তবে সেটা তাঁর বিচার। কিন্তু আমি কোনো ভুল কাজ করেছি, এটা আমি মরে গেলেও স্বীকার করব না। তন্নির চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। তুমি ক্লাসে যাও ঈশান, দেরি হয়ে যাচ্ছে। ঈশান ভারী পায়ে সেখান থেকে বিদায় নিল, কিন্তু তার মনের ভেতর চাপা উত্তেজনা শুরু হলো। কয়েকদিনের মাথায় ঈশানের আশঙ্কাই সত্যি হলো। একদিন দুপুরে কোচিংয়ের প্রিন্সিপাল ঈশানকে ডেকে পাঠালেন। স্যারের চেহারায় এক অপরাধবোধ কাজ করছিল। তিনি সরাসরি তাকাতে পারছিলেন না। ঈশান, বসো। ঈশান বসল। শোনো বাবা, একটা কথা বলা দরকার। আমি যা বলতে যাচ্ছি তা পেশাদারিত্বের বাইরে, কিন্তু কিছু অদৃশ্য শক্তির চাপে আমি নিরুপায়। ঈশান টের পেল তার বুকটা ধরফর করছে। উপর মহল থেকে আদেশ এসেছে, তোমাকে এই প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র দিতে হবে। ঈশান কোনো প্রতিক্রিয়া দেখালো না। কারণ? বাবা, কারণটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু তুমি বুদ্ধিমান, ইশারা বুঝে নাও। ঈশান সব বুঝে গেল। সে উঠে দাঁড়িয়ে স্যারের চোখের দিকে তাকালো। স্যার, আমি কোনো অন্যায় করিনি। আমি জানি বাবা। তাহলে এটা অবিচার। স্যার মাথা নিচু করলেন। ঈশান কক্ষ থেকে বেরিয়ে এলো। বাইরে কাঠ ফাটা রোদ, কিন্তু তার শরীরে কাঁপুনি দিচ্ছিল। সে সোজা নিজের মেসে ফিরল, কপাট বন্ধ করল, চেয়ারে বসল। টেবিলে সেই চিরকুটটা ছিল যেখানে সে লিখেছিল, পরিশ্রম কখনো বৃথা যায় না। সে ওই লেখাটার দিকে অপলক তাকিয়ে রইল, আর প্রথমবারের মতো সংশয় জাগল। সত্যিই কি একা লড়াই যথেষ্ট, নাকি অর্থ আর ক্ষমতার কাছে মেধা হার মানতে বাধ্য? সে স্থবির হয়ে বসে রইল। তারপর মোবাইল হাতে নিল, গ্রামে ফোন করল। রিয়া ধরল। হ্যালো দাদা। রিয়া, বাবা কেমন আছেন? ভালো, পথ্য চলছে। আজ দুপুরে একটু চাষের জমিতে গিয়েছিলেন। ঈশানের চোখ ভিজে এলো। দাদা, কি হয়েছে? গলা এমন ভাঙা শোনাচ্ছে কেন? কিছু না, এমনিই মন চাইছিল তাই। দাদা, লুকোচ্ছ কেন? ঈশান মৌন রইল। দাদা, তুমি ওখানে কতটা লড়ছ তা বাবা জানেন। তিনি প্রতিদিন ভোরে উঠে ওই ছবিটার দিকে তাকিয়ে থাকেন যেটা তুমি পাঠিয়েছিলে, যেটাতে তুমি কোচিংয়ের সামনে দাঁড়িয়ে আছো, আর বলেন, আমার ছেলে একদিন বড় অফিসার হবে। দাদা, তার ওই বিশ্বাসটা যেন ভেঙে দিও না। ঈশান চোখ মুছল। ভাঙবে না রিয়া, কথা দিচ্ছি। ফোন রাখার পর ঈশান নতুন শক্তিতে জেগে উঠল। সে দেওয়াল থেকে ওই চিরকুটটা ছিঁড়ে ফেলল, সেটা ভালো করে দেখল, তারপর আবার লাগিয়ে দিল। সে টেবিলের ওপর খাতা খুলল। এই কোচিং না থাকলে অন্য কোচিং, সেটা না হলে স্বশিক্ষায় হবে। বই আছে, পাঠাগার আছে, মেধা আছে, আর কঠোর পরিশ্রমের ইচ্ছে আছে। কেউ তার থেকে এই সম্পদগুলো ছিনিয়ে নিতে পারবে না। সেই রাতে ঈশান এক নাগাড়ে অনেক সময় পড়াশোনা করল। পরের দিন যখন তন্নি সবটা জানতে পারল, তখন সে শিউরে উঠল। সে তক্ষুনি ঈশানকে কল করল। ঈশান, আমায় মাফ করো, আমার জন্যই তোমার এই দশা। তন্নি, তোমার কোনো দোষ নেই, এটা অন্য কারো সংকীর্ণ মানসিকতার ফল। আমি বাবার সাথে কথা বলবো। না। কেন না? কারণ আমি কারোর করুণায় বাঁচতে চাই না। আমি নিজের পথ ঠিক করে নিয়েছি। কোনটা? এখানে কাছেই এক পুরনো পাঠাগার আছে, সেখানে সকাল থেকে সন্ধে পর্যন্ত থাকা যায়। রসদ আছে, ইন্টারনেট আছে। আমি সেখানেই লড়ব, নিজের দমে। তন্নি নিশ্চুপ হয়ে গেল। ঈশান, তুমি জানো তো যে তুমি নির্দোষ? হ্যাঁ, আর এই কারণেই আমার কারোর সামনে মাথা নত করার নেই। সেই দিনের পর ঈশানের জীবন বদলে গেল। সে ভোর 4টায় জাগত, দ্রুত আহার তৈরি করত, 5টায় পাঠাগারে পৌঁছে যেত, রাত 9টা পর্যন্ত ওখানেই তপস্যা চলত। তারপর মেসে ফিরে আরও 2 ঘন্টা চলত পুনরাবৃত্তি। এই রুটিন কয়েক সপ্তাহ চলল। সায়ন্তন বলল, দোস্ত, তুই উন্মাদ হয়ে গিয়েছিস। না, শুধু লক্ষ্য পূরণ করছি। আজ ঠিকঠাক খেয়েছিস তো? ঈশান হাসল। সায়ন্তন বাইরে থেকে খাবার নিয়ে এলো। নে, আগে পেট পূজা কর। ঈশান তার দিকে তাকালো। ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ দিতে হবে না, শুধু মেধা তালিকায় শীর্ষস্থান দখল কর। সেদিন আমি সবচেয়ে বেশি গর্ববোধ করব। সেই দিনগুলোতে আরও একটা নীরব নাটক চলত। তন্নি চুপি চুপি প্রতি 3-4 দিন পর পাঠাগারের নিচে আসত। ঈশান সেটা জানত, কিন্তু সে দেখা করত না। সে শুধু নিজের পাঠ্য বইয়ে মগ্ন থাকত। একদিন তন্নি ভেতরে এলো এবং ঈশানের মুখোমুখি বসল। বাবার সাথে আলোচনা হয়েছে? ঈশান মুখ তুলে তাকালো। তিনি পরিষ্কার বলে দিয়েছেন তার মত বদলাবে না। ঠিক আছে। ঈশান, তোমার কি কষ্ট হচ্ছে না? হচ্ছে, কিন্তু আবেগ দিয়ে তো আর পরীক্ষা জেতা যায় না। জেতা যায় জেদ দিয়ে। তন্নি বিমুগ্ধ হয়ে তাকালো। ঈশান, আমি একটা কথা বলি? বলো। আমার তোমার উপর পূর্ণ আস্থা আছে। ঈশানের চোখ এক মুহূর্তের জন্য ছলছল করে উঠল, কিন্তু সে ভাবাবেগ সংবরণ করল।
তন্নি, শুধু একটা কাজ করো। কি? নিজের পড়ালেখায় মন দাও। নিজের জন্যে, আমার জন্যে নয়, বাবার অহংকার ভাঙার জন্যেও নয়, শুধু নিজের ক্যারিয়ারের জন্যে। তন্নি সায় দিল। সেই দিন দুজনে 1 ঘন্টে পাশাপাশি বসে পড়ল। কোনো কথা হলো না, শুধু পড়া চলল। আর সেই নীরবতায় এমন এক উদ্দীপনা ছিল যা হাজারো উপদেশের চেয়েও শক্তিশালী। কিন্তু এসবের আড়ালে আরও একটি ঘটনা ঘটছিল যা ঈশান জানত না। শশাঙ্ক চ্যাটার্জির এক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুধাংশু বাবু। তিনি মাঝে মাঝেই শশাঙ্ক বাবুর বাসায় আসতেন। এক সন্ধ্যায় তিনি যখন এলেন তখন তন্নি ড্রয়িং রুমে ছিল। গল্পের ফাঁকে তন্নি সুধাংশুবাবুকে ঈশানের কথা বলল। সে কোনো রাগঢাক না করে সবটুকু খুলে বলল। সুধাংশুবাবু গভীর মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তিনি বললেন, মা, তোমার বাবাকে আমি চিনি। তিনি নীতিভ্রষ্ট নন, শুধু তার দৃষ্টিভঙ্গি এখন একপাক্ষিক হয়ে গেছে। কখনো কখনো সত্য উপলব্ধির জন্যে সঠিক মুহূর্তের প্রয়োজন হয়। ধৈর্য ধরো। তন্নি জিজ্ঞেস করল, আর যদি সেই সময় না আসে? তখন সুধাংশুবাবু হাসলেন। মা, যে মানুষ ন্যায়ের পথে থাকে তার জন্য সময় নিজেই পথ করে দেয়। সেই রাতে শশাঙ্ক চ্যাটার্জি এবং সুধাংশু বাবুর আলাপ হল। শশাঙ্ক ঈশানের ব্যাপারে নিজের আপত্তির কথা জানালেন। সুধাংশুবাবু সব শুনলেন এবং শুধু একটি প্রশ্ন করলেন, শশাঙ্ক, তুমি ওই ছেলেটির ইন্টারভিউ নিয়েছিলে? সেই মুহূর্তে তোমার পর্যবেক্ষণ কি ছিল? শশাঙ্ক নীরব হয়ে গেলেন। সেই মূল্যায়ন আজও বদলায়নি। ভেবে দেখো। সুধাংশুবাবু বিদায় নিলেন। শশাঙ্ক চ্যাটার্জি অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। তার মনে এক দ্বন্দ্ব শুরু হল, কিন্তু তিনি তখনও হার মানেননি। তার সামাজিক মর্যাদা এবং তার চিন্তা দুটোই তার রাগের ওপর জিঙ্কেছিল। আর ওদিকে ঈশান নিজের ঘরে বসে লড়ছিল। চূড়ান্ত পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি ছিল। সে জানত যে এটাই শেষ ধাপ। এখান থেকে হয় সাফল্যের পথ খুলবে, না হয় সব শেষ হবে। সে প্রতি রাতে শয্যাগ্রহণের আগে একটি কাজ করত। নিজের বাবার একটা ছবি দেখত যা সে দেয়ালে গেঁথেছিল এবং নিজেকে বলতো, বাবা, আমি হাল ছাড়ব না। প্রাথমিক পরীক্ষার দিন ঘনিয়ে এলো। সে আত্মবিশ্বাসী মনে পরীক্ষা দিতে গেল। তার পূর্ণ বিশ্বাস ছিল যে প্রাথমিক ধাপ তো সে পার করেই যাবে, কারণ সে অনেক ত্যাগ স্বীকার করেছিল এবং বাস্তবেও তাই ঘটল। সে প্রথম ধাপ উত্তীর্ণ হয়ে গেল, কিন্তু প্রতিকূলতা তখনও বিদ্যমান। এক রাতে ঈশানের ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল এলো। সে ধরল। ঈশান, কণ্ঠস্বর চেনা ছিল না। হ্যাঁ, কে বলছেন? পরিচয়টা বড় কথা নয়, বড় কথা হলো আমি তোমাকে সতর্ক করছি যে তুমি যদি নিজের মঙ্গল চাও তবে শহর ছেড়ে দাও। যার পেছনে তুমি সময় দিচ্ছ তাকে তুমি পাবে না। ঈশানের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর সে দৃঢ় গলায় বলল, আমি যা খুঁজছি তা কারো দয়া বা অনুকম্পা নয়। সেটা আমাকে নিজের পরিশ্রম দিয়ে আদায় করতে হবে, আর আমার প্রচেষ্টায় কেউ বাধা দিতে পারবে না। কল কেটে গেল। ঈশান ফোন রাখল। হাত সামান্য কাঁপছিল, কিন্তু সে খাতা খুলল এবং পুনরায় ডুবে গেল। বাইরে নিস্তব্ধ রাত ছিল। এই শহর কখনো স্থির হয় না, আর ঈশানও সেই রাতে চোখ বোঝেনি। সে পড়তেই থাকল, কারণ সে জানত যে আগামী অধ্যায় সব থেকে বন্ধুর হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। মূল পরীক্ষার দিন আসতে আর মাত্র কয়েক সপ্তাহ অবশিষ্ট ছিল। বসন্তের বিদায়ী হাওয়া গরম হতে শুরু করেছিল। মেসবাড়ির গলিগুলোতে দুপুরে খাঁ খাঁ নীরবতা থাকত, কিন্তু ঈশানের রুমে সারাক্ষণ একটিই প্রতিধ্বনি হতো, পৃষ্ঠা উল্টানোর। তার ডায়েরি এখন পুরোপুরি পূর্ণ হয়ে গিয়েছিল। সে আরও 3টি নতুন খাতা কিনেছিল এবং সেগুলোও অর্ধেকের বেশি লিখে শেষ করেছিল। তার অবয়ব ক্লান্ত ছিল, চোখের কোণে কালি পড়েছিল, চোয়াল একটু বসে গিয়েছিল, কিন্তু দৃষ্টিতে সেই তেজ তখনও ছিল। সেই তেজ যা তখন থেকে ছিল যখন সে প্রথমবার তার বাবার চোখে নিজের ভবিষ্যৎ দেখেছিল। সায়ন্তন একদিন বলল, বন্ধু, একটু জিরিয়ে নে। পরীক্ষায় ক্ষুরোধার মস্তিষ্ক লাগে, অবসন্ন শরীর নয়। ঈশান হেসে বলল, সায়ন্তন, যেদিন রেজাল্ট বেরোবে সেদিন খুব ঘুমাবো, এখন নয়। সায়ন্তন দীর্ঘশ্বাস ফেলল। তুই একটা পাগল, কিন্তু তোর মতো একনিষ্ঠ মানুষ আমি আগে দেখিনি। সেই দিনগুলোতে তন্নির সাথে ঈশানের যোগাযোগ প্রায় বন্ধ ছিল। দুজনেই জানত যে এখন সময় সাধনার, কিন্তু মাঝে মাঝে তন্নি পাঠাগারে চলে আসত, আর দুজনে কয়েক ঘন্টা নিস্তব্ধতায় একসাথে বসে পড়ত। সেই নৈশব্দে একটা মায়া ছিল, যা যে কোনো শ্রুতিমধুর কথার চেয়েও বেশি কিছু প্রকাশ করে দিত। এক গধূলিতে তন্নি বলল, ঈশান, আমার শঙ্কা হয়। কিসের শঙ্কা? যে তুমি সফল হবে, বড় অফিসার হয়ে যাবে,
আর তারপর অতীত ভুলে যাবে। ঈশান একটি বই বন্ধ করল। তন্নি, আমি এক চাষার ছেলে। কৃষক যখন বীজ বোনে তখন ফসল ওঠা পর্যন্ত সে তা অবহেলা করে না, সে রোজ তার সেবা করে। তন্নি আশ্বস্ত হল। শুধু পরীক্ষাটা শেষ হতে দাও, তারপর আরও একবার চেষ্টা করব। তোমার বাবার মুখোমুখি হব সরাসরি, আর যদি তিনি প্রত্যাখ্যান করেন তবে দ্বিতীয়বার যাব, তৃতীয়বার যাব, যতক্ষণ না তিনি বুঝবেন। তন্নির চোখ সিক্ত হয়ে এলো। পরীক্ষার 2 দিন আগে ঈশান বাড়িতে ফোন করল। রিয়া ধরল। দাদা, কাল পরীক্ষা তো? হ্যাঁ। বাবার সাথে কথা বলিয়ে দে। হ্যাঁ। সুবলবাবু ফোনে এলেন। বাবা, কুশলে আছো? হ্যাঁ বাবা, আর তুমি? আমিও ভালো আছি, পথ্য চলছে, তুই আমার জন্যে ভাবিস না। ঈশানের গলা ধরে এলো। বাবা, পরশু পরীক্ষা। জানি বাবা, প্রতিদিন ক্যালেন্ডারে দাগ কাটছি। ঈশান চুপ করে রইল। বাবা, একটা কথা বলি? বল বাবা। তুই যখন পরীক্ষার হলে যাবি তখন একটা কাজ করিস, নিজের মাকে স্মরণ করিস। তিনি যা বিসর্জন দিয়েছিলেন তা তোর অগ্রগতির জন্যই করেছিলেন। তার আশীর্বাদ তোর ঢাল হয়ে আছে, আর আমারও। ঈশানের চোখ থেকে পানি ঝরল। বাবা, আমি মাথা নিচু হতে দেব না। আমি জানি বাবা, তুই কখনো এমন করবি না। ফোন রাখার পর ঈশান অনেকক্ষণ নির্লিপ্ত হয়ে বসে রইল। তারপর সে অশ্রু মুছল, উঠল এবং শেষবারের মতো নিজের নোটসগুলো ঝালিয়ে নিল। কাঙ্ক্ষিত দিন এলো। ঈশান ভোর 4টায় জাগল, স্নান সেরে মার্জিত পোশাক পরল, যৎসামান্য আহার করল। তারপর দেয়ালে সানানো বাবার ছবির সামনে এক মুহূর্ত মাথা নত করল। বাবা, আমি আসছি। পরীক্ষা কেন্দ্রে পৌঁছলে দেখল অগণিত পরীক্ষার্থী। সবার চোখে মুখে এক ধরনের দুশ্চিন্তা ছিল। ঈশানের চেহারায় একটা প্রশান্তি ছিল, সেই প্রশান্তি যা তখন আসে যখন মানুষ তার সর্বস্ব নিংড়ে দেয়, আর তখন পরিণতির চিন্তা তার নিয়ন্ত্রণে থাকে না। প্রশ্নপত্র দেওয়া হলো। ঈশান প্রথম প্রশ্নটা দেখল, একটি গভীর শ্বাস নিল আর কলম চালাতে শুরু করল। তার লেখনী থামল না। সে যা শিখেছিল, যা উপলব্ধি করেছিল, সে সবই কাগজের বুকে ফুটে উঠল। তার উত্তরে তাত্ত্বিক জ্ঞান ছিল, কিন্তু তাতে জীবনবোধের ছাপও ছিল, সেই বোধ যা শুধু তাদেরই থাকে যারা কঠিন বাস্তব জয় করে এসেছে। পরীক্ষা শেষ হল। বাইরে বেরোতেই দেখল সায়ন্তন প্রতীক্ষা করছে। কেমন হলো? সেরা হয়েছে নিশ্চিত। হ্যাঁ। সায়ন্তন তাকে আলিঙ্গন করল। দোস্ত, তুই জিতবি, আমি জানি, এবার শুধু অপেক্ষার পালা। সেই সপ্তাহগুলো ঈশানের জন্য অগ্নি পরীক্ষা ছিল। পরীক্ষা তো দিয়ে দিয়েছিল, কিন্তু ফলের প্রতীক্ষা করাটা অন্যরকম এক মানসিক যুদ্ধ। মনে নানা ধরনের সংশয় জাগে। এই উত্তরটা কি সঠিক দিয়েছি? ওই যুক্তিটা কি আরও সুচারু হতে পারত? কিছুদিন পর মূল পরীক্ষার ফলাফল প্রকাশিত হল, আর ঈশানকে মৌখিক পরীক্ষার জন্য আহ্বান জানানো হল। ঈশানের মনে কিছুটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে হয়তো ভাগ্য সুপ্রসন্ন হলে তার স্বপ্ন পূরণ হবে। সবাই খুব আনন্দিত ছিল। 1 মাস পর মৌখিক পরীক্ষাও সম্পন্ন হল। এবার ঈশানের চিন্তাশক্তি একেবারে শূন্য হয়ে গিয়েছিল। তাই ঈশান নিজেকে সৃজনশীল কিছুতে ব্যস্ত রাখার কথা ভাবছিল। ঈশান নিজেকে বিরামহীন রাখত। সে সকালে পরিভ্রমণে যেত, পাঠাগারে বসত, সায়ন্তনের সাথে সময় কাটাত। তন্নি একদিন জিজ্ঞেস করল, আতঙ্ক হয় না? হয়, কিন্তু যা অতীত তা তো আর পাল্টানো সম্ভব নয়, তাই আগামীর জন্য প্রস্তুত থাকি। এই দিনগুলোতেই এমন একটি ঘটনা ঘটল যা সব সমীকরণ বদলে দিল। শশাঙ্ক চ্যাটার্জি সেদিন এক সরকারি পরিদর্শনে সুন্দরবন গিয়েছিলেন। তার কনভয়কে একটি অতি সাধারণ গ্রামের ভেতর দিয়ে যেতে হতো। পথে এক জায়গায় বহরটি থমকে দাঁড়াল, কারণ সামনে একটি পথ দুর্ঘটনা ঘটেছিল। একজন বৃদ্ধ চাষি রাস্তায় লুটিয়ে পড়েছিলেন। তার শরীর হঠাৎ নিস্তেজ হয়ে গিয়েছিল। আশেপাশে বিশেষ কেউ ছিল না। কনভয়ের পর একজন লোক বাধা এড়িয়ে সামনে এগিয়ে যেতে চাইছিল, কিন্তু শশাঙ্ক চ্যাটার্জি গাড়ি থেকে নামলেন। তিনি ওই বৃদ্ধ লোকটিকে নিরীক্ষণ করলেন। বৃদ্ধের পোশাক কাদা মাখা ছিল, হাত ছিল শক্ত কড়া পড়া, শ্রমের চিহ্ন স্পষ্ট ছিল। চোখের জ্যোতি কম ছিল, কিন্তু দৃষ্টিতে এক অদ্ভুত বিশ্বাস ছিল। শশাঙ্ক চ্যাটার্জি তৎক্ষণাৎ নিজের ব্যক্তিগত চিকিৎসককে ডাকলেন, যিনি কনভয়ের সাথেই ছিলেন। বৃদ্ধকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলো। শশাঙ্ক নিজেই সেখানে অবস্থান করলেন। হাসপাতালে বৃদ্ধের ছেলেরা হাজির হল। তারা দরিদ্র ছিল, খুব ভীত ছিল।
যখন তারা জানতে পারল যে একজন উচ্চপদস্থ কর্মকর্তা তাদের পিতাকে রক্ষা করেছেন, তখন তারা শশাঙ্কবাবুর পা ছুঁয়ে প্রণাম করতে চাইল। শশাঙ্ক তাদের নিবৃত্ত করলেন। এটা আমার মানবিক কর্তব্য ছিল। সেই সন্ধ্যায় যখন শশাঙ্ক চ্যাটার্জি সার্কিট হাউসে বসেছিলেন, তখন তার মনে এক অদ্ভুত দোলাচল শুরু হলো। ওই প্রবীণ কৃষকের রুক্ষ হাত তার স্মৃতিতে বিঁধছিল, পরিশ্রমে ভরা হাত, আর হঠাৎ তার মানসপটে ঈশানের প্রতিচ্ছবি ভেসে উঠল। ঈশান মৌখিক পরীক্ষায় বলেছিল, আমি দারিদ্র্যকে খুব কাছ থেকে দেখেছি, আমি জানি একজন সাধারণ শ্রমজীবী সংগ্রাম কেমন হয়। শশাঙ্ক চ্যাটার্জির মনে পড়ল যে সেদিন তিনি ওই উত্তরের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন যে এমন মানসিকতার অফিসাররাই সিস্টেম বদলাতে পারে। আর আজ তিনি সেই ছেলেটিকে প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করেছিলেন। কেন? কারণ সে তার কন্যার সাথে কথা বলতো। শশাঙ্ক চ্যাটার্জির চোখের সামনে একের পর এক দৃশ্যপট ভেসে এলো। ঈশানের সেই রিজু উত্তর, তন্মীর সেই ক্রন্দনরত মুখ যখন সে প্রথমবার বাবাকে বলেছিল যে আপনি ভুল পথে চলছেন, সুধাংশু বাবুর সেই তীক্ষ্ণ কথা যে ভেবে দেখো সেই সময় তোমার কি পর্যবেক্ষণ ছিল। শশাঙ্ক চ্যাটার্জি অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন এবং সেই রাতে প্রথমবারের মতো তিনি অন্তরে স্বীকার করলেন যে হয়তো তার সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ ছিল। শহরে ফিরে এসে তিনি সবার প্রথমে তন্মীকে তলব করলেন। ঈশানের সাথে কবে শেষবার আলাপ হয়েছে? তন্মী বিস্ময় নিয়ে তাকালো। কিছুদিন আগে। পরীক্ষা শেষ করেছে সে? হ্যাঁ। শশাঙ্ক মৌন রইলেন। বাবা, কিছু হয়েছে? কিছু না, এমনি। কিন্তু তন্মী টের পাচ্ছিল যে কোনো বড় পরিবর্তন এসেছে। সেই দিনের পর শশাঙ্ক চ্যাটার্জি সঙ্গোপনে ঈশানের ব্যাপারে তথ্য সংগ্রহ করলেন। তিনি নিজের এক বিশ্বস্ত মারফত ঈশানের পুরো ইতিহাস জানলেন। বাবা সামান্য চাষি, মা নিজের অলংকার বন্ধক দিয়ে ফি মিটিয়েছেন। গ্রাম থেকে একা লড়াই করতে এসেছে, নিজে কঠোর মেহনত করেছে, মক টেস্টে ধারাবাহিকভাবে প্রথম হয়েছে এবং আরও একটি সত্য জানতে পারলেন। যখন ঈশানকে কোচিং থেকে বহিষ্কার করা হয়েছিল, তখন সে কারো কাছে নালিশ করেনি, কাউকে কটু কথা বলেনি, শুধু একা পাঠাগারে গিয়ে নিজের যুদ্ধ চালিয়ে গিয়েছিল। শশাঙ্ক চ্যাটার্জির অন্তরে এক তীব্র অনুশোচনা সৃষ্টি হল। অতঃপর চূড়ান্ত সাফল্যের দিন উদিত হল। ঈশান সেই সকালে নিজের ছোট্ট ঘরে স্থির হয়ে বসেছিল। সায়ন্তনও ওখানেই ছিল। দুজনে ইন্টারনেটে ফলাফল খুঁজছিল। তালিকা আসতে শুরু করল। ঈশানের আঙুল থরথর করে কাঁপছিল। সে নিজের প্রবেশপত্র নম্বর দিল। পর্দায় ফলাফল ফুটে উঠল। সায়ন্তন দেখল আর এক উল্লাসধ্বনি দিয়ে উঠল, দোস্ত, সর্বভারতীয় মেধা তালিকায় 21তম স্থান, তুই আইএএস হয়ে গেছিস। ঈশানের চোখের সামনে জগৎটা ঝাপসা হয়ে গেল। সে আসন থেকে উঠল আর দেয়ালে সাঁটানো বাবার ছবির সামনে গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়াল। সে ছবিটার দিকে তাকালো আর সশব্দে কেঁদে ফেলল। এই কান্না যন্ত্রণার ছিল না, এই কান্না ছিল সেই সমস্ত ত্যাগের যা সে একাকী সহ্য করেছিল। সেই রাতগুলোর যখন তন্দ্রা আসেনি, সেই দিনের যখন প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই অপরাহ্নে যখন রিয়ার সেই আশার কথা তাকে ভেঙে পড়া থেকে আগলে রেখেছিল। সায়ন্তন তাকে জড়িয়ে ধরল। দোস্ত, তুই অসাধ্য সাধন করেছিস। ঈশান চোখ মুছল। সবার প্রথমে সে গ্রামে ফোন করল। রিয়া ধরল আর ঈশানের কথা বলার আগেই ডুকরে কেঁদে উঠল, যেন সে আগেই অনুভব করেছিল। দাদা, রিয়া, বাবাকে ফোন দে। সুবলবাবু ফোনে এলেন। হ্যাঁ বাবা। বাবা, অল ইন্ডিয়া র্যাঙ্ক 21, আইএএস। ফোনে এক দীর্ঘ স্তব্ধতা নেমে এলো। তারপর সুবলবাবুর কণ্ঠস্বর ভেসে এলো। তা কম্পিত ছিল। বাবা, বাবা, তুই আমাদের মুখ উজ্জ্বল করেছিস। হ্যাঁ বাবা, আপনার আর মায়ের আত্মত্যাগের জন্যেই আজ এই জয়। সুবলবাবুর ডুকরে কাঁদার শব্দ এলো। ঈশান চোখ মুছল। এটাই সেই সার্থকতা ছিল যার জন্যে সে নিজের জীবন বাজি রেখেছিল। সেদিন গোধূলি বেলায় এক অভাবনীয় ঘটনা ঘটল। ঈশানের দরজায় কড়া নাড়ল কেউ। সে দরজা খুলতেই দেখল সামনে শশাঙ্ক চ্যাটার্জি দণ্ডায়মান। ঈশান বিমূঢ় হয়ে গেল। এক মুহূর্ত দুজনের মাঝে বাকশূন্যতা রইল। শশাঙ্ক চ্যাটার্জি বললেন, আমি কি ভেতরে আসতে পারি? ঈশান এক পা সরে দাঁড়াল। জি, অবশ্যই আসুন। কামরাটি অত্যন্ত সংকীর্ণ ছিল। শশাঙ্ক চারদিকে চোখ বুলালেন। একটি তক্তপোষ, একটি টেবিল, বইয়ের পাহাড়, আর দেয়ালে এক প্রবীণ কৃষকের ছবি। সেই ছবি দেখে শশাঙ্ক স্তব্ধ হলেন। ইনি আমার বাবা। শশাঙ্ক ছবিটার দিকে তাকিয়ে রইলেন। একজন রিক্ত কৃষক রোদে পুড়ে জমিতে কাজ করছেন। তারপর তিনি ঈশানের দিকে ফিরলেন।
অনেক শুভকামনা। সর্বভারতীয় তালিকায় 21তম। অনেক কৃতজ্ঞতা। এক মুহূর্ত থেমে শশাঙ্ক বলবেন, ঈশান, আমার তোমাকে কিছু বলার আছে। ঈশান নীরব রইল। আমি তোমার প্রতি যা আচরণ করেছি তা অমানবিক ছিল। আমি তোমাকে না বুঝেই কলঙ্কিত করেছিলাম। আমি ভেবেছিলাম যে তুমি আমার মেয়ের সুযোগ নিতে চাও, কিন্তু আমার ধারণা ভ্রান্ত ছিল। ঈশান কোনো কথা বলল না। মফস্বলে এক বৃদ্ধ কৃষকের সাহায্য করেছিলাম। তার হাত দেখেছি, তার সংগ্রামের ছায়া দেখেছি। আর আমার তোমার কথা বারবার মনে পড়েছে। তোমার সেই সংলাপ মনে পড়েছে যা তুমি সাক্ষাৎকারে বলেছিলে। শশাঙ্কবাবুর গলা বুঝে এলো, আমাকে মার্জনা করো। ঈশান একটা গভীর শ্বাস নিল। আপনি আমার পরম শ্রদ্ধেয়। ক্ষমার কোনো অবকাশ নেই। না, অবকাশ আছে, কারণ আমি একজন নীতিবান মানুষকে ছোট করেছি। এটা আমার চরিত্রের স্খলন ছিল। ঘরে এক গাম্ভীর্য নেমে এলো। তারপর শশাঙ্ক বললেন, তন্নি আমাকে অনেক আগেই সতর্ক করেছিল যে আমি ভুল পথে হাঁটছি। সেদিন আমি কর্ণপাত করিনি, কিন্তু আজ অনুতপ্ত। ঈশানের চোখ ভিজে এলো। ঈশান, আমার মেয়ে তোমাকে যোগ্য মনে করেছে, আর তুমি নিজের মেধা দিয়ে প্রমাণ করে দিয়েছ যে তুমি কে। আমার আর কোনো অভিযোগ নেই। ঈশান মুখ তুলে তাকালো। শশাঙ্ক চ্যাটার্জির চোখে এক অদ্ভুত মমতা ছিল। তুমি যদি তন্নির সাথে নিজের ভবিষ্যৎ করতে চাও, তবে আমার পূর্ণ সম্মতি আছে। ঈশান কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। সে শুধু বিমোহিত হয়ে দাঁড়িয়ে রইল। শশাঙ্ক তার পিঠে হাত রাখলেন। একটা বিষয় চিরকাল মনে রেখো, তুমি যে কণ্টকাকীর্ণ পথ বেছে নিয়েছিলে তা দুঃসাধ্য ছিল, কিন্তু তুমি বিচ্যুত হওনি। এটাই একজন আদর্শ অফিসারের পরিচয়, আর একজন প্রকৃত মানুষেরও। সেই দিনটা ঈশানের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি ছিল। সেই সন্ধ্যায় তন্নির সাথে তার দেখা হলো। সে আগে থেকেই সব আজ করতে পেরেছিল। তার অধরে এমন এক হাসি ছিল যা ঈশান আগে কখনো অবলোকন করেনি। বাবা এসেছিলেন। হ্যাঁ, কি বললেন তিনি? ঈশান তার দিকে সিক্ত নয়নে তাকালো। বললেন যে তার পূর্ণ সমর্থন আছে। তন্নির চোখ থেকে আনন্দের অশ্রু নেমে এলো। ঈশান আলতো করে বলল, তন্নি, তুমি সেদিন আমার পড়ার খরচ জুগিয়েছিলে। বলেছিলে যে এটা এক ঋণ, একদিন শোধ করো। হ্যাঁ, আজ তা শোধ করার অঙ্গীকার করছি। কিভাবে? আমৃত্যু তোমার পাশে থেকে। তন্নি তার দিকে তাকালো এবং সে নিঃশব্দে সম্মতি দিয়ে দিল। কয়েক মাস পর সেই অখ্যাত গ্রাম ধনপুরায় এক উৎসবের আমেজ নামল। সুবলবাবু তার কৃতি সন্তানের পাশে দাঁড়িয়েছিলেন। তার চোখে আনন্দাশ্রু ছিল, কিন্তু তার মেরুদণ্ড ছিল ঋজু। তিনি গর্বিত পিতার মতো দাঁড়িয়েছিলেন। রিয়া ভাইকে জড়িয়ে ধরল আর বলল, দাদা, তুমি স্বপ্ন সত্যি করেছ। শশাঙ্ক চ্যাটার্জি ওই অজপাড়া গায়ে এসেছিলেন। তিনি সুবলবাবুর সাথে সৌজন্য বিনিময় করে তার চরণ স্পর্শ করলেন। সুবলবাবু বললেন, আমাদের আশীর্বাদ করুন। শশাঙ্ক ঈশানকে আলিঙ্গন করলেন। সেদিন দুটি ভিন্ন মেরুর পরিবার এক হলো, এক কৃষকের কুটির আর এক উচ্চপদস্থ অট্টালিকা। কিন্তু সেই পরিণয়ে না ছিল হীনম্মন্যতা, না ছিল আভিজাত্য। শুধু দুজন মানুষ ছিল যারা একে অপরের আত্মাকে চিনেছিল, আর একটি পরিবার ছিল যারা নিজের ভুল সংশোধন করেছিল। ঈশান সেই রাতে অনন্ত আকাশের দিকে তাকালো। কোথাও না কোথাও তার মা নিশ্চয়ই প্রশান্তি পাচ্ছেন। সে মনে মনে বলল, মা, তোমার কষ্টের ঋণ শোধ করে দিয়েছি। আর যে মাটি তাকে আশ্রয় দিয়েছিল সেদিন সত্যি তার নীল আকাশ ছুঁয়ে ফেলল। এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে নিষ্ঠা আর সত্যের পথ কখনো পুষ্পসজ্জা হয় না। প্রতিকূলতা আসবে, সমাজ ভুল বুঝবে, অনেক সুযোগ বন্ধ হবে, কিন্তু যে ব্যক্তি নিজের লক্ষ্য থেকে এক চুল বিচ্যুত হয় না, যে ন্যায়ের পথে অবিচল থাকে, তার জন্য সাফল্যের দ্বার ঠিকই উন্মুক্ত হয়। ঈশান এটা প্রমাণ করেছিল যে একটি প্রত্যন্ত গ্রামের কাদামাটিতে বেড়ে ওঠা ছেলেও নিজের প্রচেষ্টায় নব ইতিহাস রচনা করতে পারে। সুপ্রিয় দর্শক, যদি এই গল্পটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, যদি ঈশানের অদম্য লড়াই আপনাদের অনুপ্রাণিত করে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। এখানে প্রতিটি কাহিনী একটি জীবনবোধ নিয়ে আসে, প্রতিটি চরিত্র একটি পথ প্রদর্শন করে। লাইক দিন, বেল বাটনটি সক্রিয় করুন এবং এই ভিডিওটি সেই সব লড়াকু মানুষের সাথে অবশ্যই শেয়ার করুন যাদের আজ সামান্য অনুপ্রেরণার প্রয়োজন। কমেন্ট বক্সে আপনারা আপনাদের নাম এবং শহরের নাম জানাতে ভুলবেন না।
আমরা আপনাদের প্রতিক্রিয়া জানতে মুখিয়ে থাকি। দেখা হচ্ছে আগামী কোনো গল্পে নতুন এক রোমাঞ্চকর অভিযানের সাথে।